আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। এতক্ষণ আপনারা যে ভিডিও ক্লিপটুকু দেখলেন, ভিডিও ক্লিপটুকু কি দেখা গেল? ভিডিও ক্লিপটুকু আপনার এই ভিডিও ক্লিপগুলো আপনারা আরো আমার মনে হয় এর আগেও দেখছেন। এটি এসএসসি পরীক্ষার্থীদের বা এসএসসি যে স্কুল পরীক্ষা এসএসসি পরীক্ষা দিচ্ছে সেই সকল শিক্ষার্থীদের আন্দোলনের একটি দৃশ্য। কারণ আবার বলি, কারা আন্দোলন করতেছে? এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন। কেন আন্দোলন করতেছে? কার বিরুদ্ধে আন্দোলন করতেছে? তারা কি রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করতেছে? না, তারা কিন্তু মনে রাখবেন, রাষ্ট্রের বিরুদ্ধে মানে দেশের সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছে না। দেশের কোনো মানে সার্বিক ভাবে বললে যেটা দেশের মানে ক্ষমতা পরিবর্তনের কোনো আন্দোলন তারা করতেছে না। তাদের কিন্তু আন্দোলনের উদ্দেশ্য একটাই, সেটা কি? শিক্ষামন্ত্রী পদত্যাগের বিরুদ্ধে, মানে পদত্যাগের জন্য তারা আন্দোলন করতেছে। এখন এই প্ল্যাটফর্মটা মানে এই পরিবেশটা কেন তৈরি হলো সেটা আমরা পরবর্তী আলোচনাতে দেখব। যদিও যে কারণে এই আন্দোলনের প্রেক্ষাপটটা তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটের কারণে শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করছেন, ক্ষমাও চাইছেন নিঃস্বার্থভাবে। তারপরেও এই শিক্ষার্থীরা, শিক্ষামন্ত্রীর ভাষায় কোমলমতি শিক্ষার্থীরা তিনি কথা বলেন, এই কোমলমতি শিক্ষার্থীরা তার কথা কান দিচ্ছেন না, তারা এখন অনার তার পদত্যাগের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আজকে আলোচনা। আজকে আমরা যে বিষয়টা ধরে আলোচনা করবো সেটা হচ্ছে শিক্ষামন্ত্রীর এত ঔদ্ধত্য কিভাবে আসে, কোথা থেকে আসে, এই বিষয়গুলো, বা তিনি মানে মানে একের পর এক ঔদ্ধত্যমূলক কিন্তু আর আচরণগুলো চলছেই, একের পর এক চলছে। তার এই ঔদ্ধত্যমূলক আচরণ কিন্তু নতুন না। তিনি কথায় কথায় বিভিন্নভাবে বিভিন্ন কারণে এদেশের প্রায় মানে তার অধীনস্থ বলতে কি, যদি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তো তার দায়িত্বে যারা আছেন তাদেরকে কথায় কথায় বিভিন্নভাবে মানে হেয় প্রতিপন্ন করার মতো কথা বলেন, অপমানজনক কথা বলেন, ধমক দিয়ে কথা বলেন, সেটা শিক্ষক শিক্ষার্থী উভয়কেই বলেন। তো তিনি চান সবসময় একক কর্তৃত্ব, তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হোক, তিনি যেটা বলবেন সেটাই ঠিক, তিনি সবকিছু জানেন, আর কেউ কিছু বুঝেন না, কিছু জানেন না। তিনি এই বাংলাদেশে অর্থাৎ তথা এই পৃথিবীর মধ্যে তিনি একমাত্র সৎ ব্যক্তি, তিনি ছাড়া কোনো সৎ ব্যক্তি নাই, এবং তিনি একমাত্র সকল পলিসি মেক করতে জানেন, আর কেউ পারে না। এবং তিনি সবকিছুতেই তার ঔদ্ধত্যমূলক আচরণ বহিঃপ্রকাশ আমরা এই 12 ফেব্রুয়ারির পর থেকে দেখতেছি। তা শপথ অনুষ্ঠানে যাওয়ার দৃশ্যটা সবার মনে আছে, দেখছিলেন কেমন তিনি শপথ, একজন এমপি কিভাবে শপথ অনুষ্ঠানে যোগদানের জন্য গিয়েছিলেন, তো সেই আলোচনাতে না যাই। অর্থাৎ এখন দিনের পর দিন তার অত্যন্ত কিন্তু ছড়াই যাচ্ছে, একের পর ছড়াই যাচ্ছে। এখন আমরা আলোচনা আসি, কেন এই কোমলমতি শিক্ষার্থীরা বা এসএসসি পরীক্ষার্থীরা এই শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য তারা একজোট হয়েছেন। গত পরশু তিনি একজন অভিভাবকের সাথে বা একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলেন এসএসসি পরীক্ষা সংক্রান্ত, যে এরা তো ফার্মের মুরগি, একটু দিলেই জ্বর চলে আসে। যদিও তিনি এর পরবর্তীতে বিপক্ষে অবস্থান নিয়েছেন যে না, তিনি এইভাবে কথাগুলো বলেনি, এটি তার ব্যক্তিগত অভিমত, নানা কথা তিনি বলছেন। কিন্তু তার এত ঔদ্ধত্যপূর্ণ, ওই যে প্রথমে বললাম না, ঔদ্ধত্য এতই দিনকে দিন মাত্রা এতই ছড়ায় যাচ্ছে, মানে কোনো কিছুতেই ধরাকে সরাগান মনে করেন, সকল কিছুতে তিনি সবকিছুতেই এক নাম্বার, তিনি সবকিছুতে আলোচনা করতেছেন। তিনি প্রথমে এসেই মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এসেই নকলের বিরুদ্ধে লেগে গেলেন। আর নকল তো হয় না, এখন নকলের বিরুদ্ধে লেগে তিনি মানে ওই যে বললাম যে সবসময় লাইমলাইটে থাকতে চান, পরে কিছু ট্রলের শিকার টিকার হয়ে ওখান থেকে সরে আসছেন, নিজে সরে আসছেন। শপথের তারও কিছুদিন আগে কি করলেন, তার অনুসারে কিছু শিক্ষকদের ডাকলেন, তার সাথে কথা বলার জন্য ডেকে মন্ত্রণালয়ে ডেকে তাদেরকে ধমক দিলেন। অর্থাৎ তিনি চান তিনি শুধু সবসময় বলবেন, অন্যরা সবসময় শুনবে। তিনি চান সবসময় তিনি আদেশ করবেন, অন্যরা সবসময় সেই আদেশ পালন করবেন। তিনি চান সবসময় তার কথাই শেষ কথা।
এইভাবে তো একটা দেশের মন্ত্রী তো চলতে পারে না। তিনি তো মন্ত্রী, তিনি তো এমপি, তিনি তো জনগণের সেবক, তিনি তো এই জনগণের একজন প্রতিনিধি। তিনি কেন কথায় কথায় ঔদ্ধত্য প্রকাশ করবেন? এটা তো মেনে নেওয়ার মতো না। তাহলে এত ঔদ্ধত্য যখন প্রকাশ করতেই যান, তাহলে আবার ক্ষমা চান কেন পরবর্তীতে? তাহলে কি ক্ষমা কেন চান? আপনি এত ক্ষমতায় এত ঔদ্ধত্য ক্ষমা চান, তখন নিজের ক্ষমতা নিয়ে টানাটানি লাগে তখন, তাই নিজের ক্ষমতা যখন বাঁচানোর জন্য এখন ক্ষমা চাচ্ছেন। ওই কথাগুলো বলার সময় আপনার খেয়াল থাকে না? আপনি একজন শিক্ষামন্ত্রী, আপনি এদেশের মানে যে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছে, সেই তার মধ্যে শিক্ষা একটি। সেইখানে বসে আপনি এই ধরনের ঔদ্ধত্যমূলক আচরণ একের পর এক করে যাবেন, তো এটা তো অনেকেই সহ্য করলে অনেকেই সহ্য করবে না। এই শিক্ষার্থীরা না অনেক কিছু সহ্য করে না, কারণ এদের কিছুটা কম। যারা চাকরি করে আপনার আন্ডারে, তাদের বিষয়টা আলাদা। তাদেরকে আপনি ধমক দিচ্ছেন, তারা দুঃখে কষ্টে মেনে নিচ্ছে, কিন্তু এরা তো আপনার চাকরি করে না। এটা তো আপনার মন্ত্রণালয়ের অধীনে কোনো চাকরিরত পেশাজীবী নয়, যেটা আপনার কথা মতো আপনার উল্টা উল্টা কথা বলবেন সেটা মেনে নিবে। তো এরা মেনে নিবে না, এদের কাছে ওই ক্ষমা চাওয়া পার পাবেন না। এটুকুই বললাম। আপনার ঔদ্ধত্যের কারণে আপনার আসার পর পরে কি করলেন? নিয়োগ পরীক্ষা সবকিছু চালু হওয়া, এমপিভুক্ত প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করতে চাইলেন। ছলে বলে ঘোষণার চেষ্টা করে পারলেন না, পরীক্ষা হয়ে গেল। তখন আবার এখন আবার ভাই পরীক্ষা আটকে রাখছেন আপনার ক্ষমতা বলে। আপনার ঔদ্ধত্য কোন সময় পৌঁছে গেছে? আপনি এখন আবার এনটিআরসি এমপিভুক্ত শিক্ষকের নিয়োগ পদ্ধতি ছিল সেটা পরিবর্তন করতে চাচ্ছে। এনটিআরসি শিক্ষক নিয়োগ পদ্ধতি কিন্তু খুব খারাপ পদ্ধতি ছিল না। হ্যাঁ, দুর্নীতি বাংলাদেশে কোন পদ্ধতিতে নাই, কোন প্রক্রিয়াতে নাই, কোন জায়গা নাই, সকল জায়গায় আছে কম বেশি। সেটাকে আপনি চেষ্টা করেন যতটুকু কমিয়ে আনা যায়, কিন্তু একটি মীমাংসিত একটা সিস্টেমকে ওঠার এইভাবে আপনার একক সিদ্ধান্তে, আপনার একক ইচ্ছাতে পরিবর্তন করতে চায়, কতটুকু যুক্তিযুক্ত, কতটুকু আপনার ঔদ্ধত্য পরিসীমা চিন্তা করে দেখছেন? এইভাবে ঔদ্ধত্য পরিসীমা, আপনার ঔদ্ধত্য পরিসীমার শেষ কোথায় জায়গায় ঠেকবে আর এর পরিণাম কোন জায়গায় গিয়ে ঠেকবে, এবং তার দায়ভার আপনাকে নিতে হবে। এবং সেটাই হচ্ছে। এইভাবে অতিরিক্ত ঔদ্ধত্য দেখালে তার ফলাফল কখনোই ভালো হয় না, যেটা এখনো হচ্ছে না, যার ফলাফল আপনি ভোগ করতে যাচ্ছেন হয়তো বা। তো আমি আপনার পক্ষে বা বিপক্ষে কোনোটাই লোক নই। আমি এদেশের একটি সুন্দর স্থিতিশীল শিক্ষা ব্যবস্থা চাই, যেখানে আপনারা বা আপনাদের মন্ত্রী যারা আছে তারা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর প্ল্যানিং করবেন, আর রুট লেভেলে তৃণমূল পর্যায়ে যারা শিক্ষক কর্মচারী যারা আছে তারা শিক্ষার্থীর মাঝে সেই প্ল্যানগুলো বাস্তবায়ন করবেন, এবং শিক্ষার্থীরা সেটা গ্রহণ করে উপকৃত হবেন, তারা তাদের ভবিষ্যৎ গড়ে তুলবেন। আপনার দায়িত্ব এটা। আপনার দায়িত্ব তাদেরকে অপমানজনক হেয় প্রতিপন্ন করা না। আপনাকে হেয় প্রতিপন্ন করার জন্য ওখানে পাঠানো হয়নি। আপনি ওই সকল শিক্ষার্থীদের অভিভাবকের ট্যাক্সের টাকা, সাংসদ, আপনার ভাতা, আপনি যে এই সুযোগ সুবিধা গ্রহণ করতেছেন, মনে রাখবেন তাদের প্রতিনিধি হিসেবে আপনি ওখানে আছেন। তাদেরকে আপনি হেয় করে ছোট করে কথা বলতে পারেন না। তো আজকে যে আলোচনা করলাম, অনেকের ভালো লাগতে পারে, অনেকে ভালো লাগতে না পারে। যেটাই লাগুক কমেন্টে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আনটিল দেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাই।